সুপ্রিয়, তোমার যে বিষয়গুলো তুমি তুলে ধরলে সেটা আমি যাবো, তার আগে আমার যেটা কিউরিসিটি আমি সেটা আগে সেরে দিই। সুপ্রিয় চন্দ, তুমি বললে যে মোটামুটি 2016 থেকে তুমি পলিটিক্যাল দিকটা ঝুঁকেছো, ডানপন্থী রাজনীতির দিকে তুমি একটু একটু ঝুঁকলে। আচ্ছা, এবার আমি এটা জানি, ব্যক্তিগতভাবে তোমাকে চিনি বলে, তোমার প্রচুর পড়াশোনা আছে এই বিষয়টাকে নিয়ে, এবং তুমি ইন্ডিয়ান কনস্টিটিউশনটাকে ভালো করে পড়েছো, অন্যান্য বইপত্র পড়েছো, বিবেকানন্দ ভুলে গিয়েছো। এখন কিভাবে, মানে তুমি প্রথম প্রেসিডেন্সিতে গেলে, ফার্স্ট ইয়ার তুমি সিআর এর পদে নির্বাচিত হলে প্রথমবার। না, আমি সিআর এর পদে আমি নিজে লড়িনি, কিন্তু আমাদের যে ইতিহাস বিভাগ ছিল সেখান থেকে সিআর পদে নির্বাচিত হয় বামপন্থী শক্তিকে হারিয়ে প্রথম। তারপরে ওখানে তোমার কাটলো 3 বছর, 5 বছর, সরি 5 বছর, গ্রাজুয়েশন 3 বছর, এবং তখন থেকে এই মূল রাজনীতির মানে যে সেক্টরটা, তুমি সেখানে আসলে কি করে? এটা তো না, ওটা তো তোমার কলেজ রাজনীতি গেল, কলেজ রাজনীতি সবাই করে, রামশ্যাম যদুর মধ্যে সবাই করে, আমরাও করেছি আর কি, সব যুগের বসে ছাত্র রাজনীতি একটা আলাদা গল্প। কিন্তু তুমি গিয়েছো একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে, কিছুটা পড়াশোনা করে, কিছুটা জেনে গিয়েছো, এবং তারপরে আস্তে আস্তে করতে করতে তুমি যে কলেজ রাজনীতি থেকে উঠে এসে মূল রাজনীতির মানে স্রোতে চলে এলে, শুধু স্রোতে না, মানে মূল নদীতে আসলে, বড় জাহাজ নিয়ে আসলে, সেই জায়গাটা তুমি কি করে, সুযোগটা কি করে এলো? এটা তো দেখো, সারা মানে 6-7 ঘন্টার ইন্টারভিউ হলেও এই গল্পটা পুরো ডিটেইলে বলতে লেগে না, তুমি সংক্ষেপে আমাকে টাচ করো। আমি তোমার যে প্রশ্নগুলো করলে খুবই মজা লাগবে বলতে, যে এই প্রতিটা প্রশ্নের হ্যাঁও আছে নাও আছে উত্তরে। যেমন তুমি বললে যে তুমি কলেজের রাজনীতি শেষ করে বা কলেজের রাজনীতির পর তুমি মূল স্রোতে আসলে কিভাবে, এর উত্তরটা হ্যাঁ, যে কলেজের রাজনীতি শেষ করেও আমি এসেছি। আবার উত্তরটা নাও, কারণ কলেজের রাজনীতি করতে করতে আমি মূল স্রোতে রাজনীতি চলে এসেছি। কেমন? দ্বিতীয়, তুমি যেরকম বললে যে তুমি একটা লক্ষ্য নিয়ে ওখানে গেছিলে, এর উত্তরটা হ্যাঁ, যে আমি ভেবেছি, মানে আমি পলিটিক্স কখনো করবো বা করতে চাই, এই একটা ইন্টারেস্ট আমার মধ্যে ছিল, কিন্তু কলেজে গিয়েই পলিটিক্স করবো এরকম কোনো ইন্টারেস্ট আমার ছিল কি? এই উত্তর হচ্ছে না। দেখো, এই বিষয়টা আমার মনে হয় যে কিছুটা ভাগ্য, মানে আমি ভাগ্যে আগে বিশ্বাস করতাম না, এখনো যে ভাগ্যেই একমাত্র বিশ্বাস করি এমন নয়, তবে ভাগ্যে বিশ্বাস করি। কিছুটা ভাগ্য, কিছুটা আমার মনে হয় যে সমকালীন পরিস্থিতি বা একটা স্রোত, সেই স্রোতে কার্যত আমরা সকলে শরিক, কারণ সব মানে নদীর স্রোত বা সমুদ্রের স্রোত একরকম। আমার মনে হয় যে সময়ের চাইতে তো বড় কোনো স্রোত নেই, অবশ্যই। ফলে সবচেয়ে জোরালো স্রোত হচ্ছে সময়। সেই সময়ে কার্যত আমাকে হয়তো একটা সব জায়গায় গিয়ে পৌঁছে দিয়েছে বা একটা জায়গায় দাঁড় করিয়েছে। প্রেসিডেন্সিতে যাওয়ার পর যেটা হলো, যে তার আগে থেকে আমি বললাম যে এই পলিটিক্যাল পার্টটায় বা রাজনীতির প্রতি সংশ্লিষ্টতা আমার একটা ঝোঁক ছিল, একটা টেন্ডেন্সি ছিল, একটা ভালো লাগা ছিল, এবং আমি বিশ্বাস করতাম খুব ছোট থেকেই, মানে তুমি আমার ক্লাস 9-10 যদি দেখো, সেখানেও আমি বিশ্বাস করতাম মন থেকে যে কার্যত এফেক্টিভ ডেভেলপমেন্ট বা লার্জ স্কেল ডেভেলপমেন্ট, অর্থাৎ বড় স্তরে এবং সক্রিয়ভাবে, মানে যেই উন্নয়নটা বা যেই বিকাশ যোজনাটা, সেটা হচ্ছে সরাসরি মানুষকে লাভ দিতে পারে এবং বহু অংশের মানুষকে লাভ দিতে পারে। এই বেনথামের বেটার গুড ফর বেটার নাম্বার, এই থিওরিটা অ্যাপ্লাই করা যায় একমাত্র রাজনীতির দ্বারাই। এটা আমি মন থেকে খুব জোরালো ভাবে বিশ্বাস করি। আমি ব্যক্তিগতভাবে 40 জন লোককে এক বেলার খাবার খাওয়াতে পারি, আমি ব্যক্তিগতভাবে মাসে 2 বার রক্ত দিয়ে রক্ত যারা লাগছে তাদের দিতে পারি, আমি ব্যক্তিগতভাবে আমার অনেক টাকা বা আমরা 5 জন বন্ধু 10 জন বন্ধু মিলে একটা হসপিটাল পর্যন্ত বানাতে পারি নিজেদের সঞ্চিত অর্থ দিয়ে। কিন্তু তাই দিয়ে লার্জ স্কেল ডেভেলপমেন্ট, অর্থাৎ বেটার গুড ফর বেটার নাম্বার সম্ভব নয়, কারণ মানুষের একক ক্ষমতা সীমিত, মানুষের একক সামর্থ্য সংক্ষেপিত, মানে একটা সীমাবদ্ধতা আছে, তার মধ্যে লিমিটেশন আছে, কিন্তু সেটাই আনলিমিটেড হয়ে যায় যদি সেটা প্রক্রিয়া বা সিস্টেমের মধ্য দিয়ে চলে। এবার এইখানে রাজনীতির দুটো স্তর, একদল মনে করেন যে সিস্টেমের মাধ্যমে ডেভেলপমেন্ট আসবে, আরেক দল মনে করে যে সিস্টেমকে চ্যালেঞ্জ করে সিস্টেমকে ভেঙে রাজনীতি আসবে। আমি প্রথম দলের পক্ষে। দ্বিতীয় দলের বহু মানুষ, তারা অনেকে হয়তো জানেন না, মানে আমার ডানপন্থী রাজনীতির যারা শরিক বা আমার দল তৃণমূল কংগ্রেস, তাদের যারা আমার বন্ধু বান্ধব সহকর্মী, তারা হয়তো অনেকে জানেন না, অনেকে জানেন না, যারা আমার খুব ক্লোজ তারা জানেন। আমার বহু বন্ধু প্রেসিডেন্সির সুবাদে তারা বামপন্থী, বহু বন্ধু, বহু সিনিয়র, বহু মানে বান্ধবী, তারা কিন্তু বামপন্থী, এবং তারা সবাই সিপিএম নয়, কেউ নকশাল, কেউ আল্ট্রা লেফট, তাদের সকলের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা, মানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই রয়েছে। ফলে আমি তাদের দর্শন বা তাদের চিন্তা আলোচনা করতে গিয়ে দেখেছি যে কার্যত এই দুটো পথেই আমরা দুটো মানে গোষ্ঠী খুব আলাদা, অথচ দুজনেই কিন্তু চাইছে যে সিস্টেমের দ্বারা লোকের ভালো হোক, কিন্তু একদল ভাবছে সিস্টেম থাকলেই সম্ভব নয়, অতএব সিস্টেমকে ভেঙে দিতে হবে, মুছে দিতে হবে। আরেক দল মনে করছে যে না, সিস্টেমের মধ্যে দিয়ে গিয়েই এটা সম্ভব, কারণ সিস্টেমকে ভাঙতে তো আমি পারি, কিন্তু সিস্টেমকে ভাঙলে পরে অল্টারনেটিভ সিস্টেমটা
অল্টারনেটিভ কোনো সিস্টেম নেই। মানে এই দ্বন্দ্ব দোলাচলে যখন আমি আছি ফার্স্ট ইয়ার ইত্যাদিতে, তখন আমাদের প্রেসিডেন্সিতে হিন্দু হোস্টেল ফেরত চাই, অর্থাৎ আমাদের ইন্ডিয়ান হিন্দু হোস্টেল, প্রেসিডেন্সি যেটা হোস্টেল তুমি জানো যে খুব শতাব্দী প্রাচীন, আমাদের ভারতবর্ষের প্রীতি সমস্ত বরেণ্য সন্তানরা থেকেছেন। ফলে সেইখানটা সেই হোস্টেল অনেকদিন থেকে বন্ধ ছিল এবং একটা টাল বাহানা চলছিল কর্তৃপক্ষ ভাইস চ্যান্সেলরের সঙ্গে। সেই আন্দোলনটা কার্যত বাকে চক্রে আমি জড়িয়ে পড়ি এবং এই আন্দোলনটা ছিল কোনো নির্দিষ্ট দলের নয়, কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে সাধারণ ছাত্রছাত্রীদের একটা লড়াই বা সাধারণ ছাত্রছাত্রীদের একটা আন্দোলন। সেই আন্দোলনে জড়িয়ে পড়া থেকে কার্যত আমি বলবো সূচনা। তারপরে কিছুটা সময় পর সেখান থেকে কিছুটা মিডিয়ার, আমি বলবো যে মিডিয়ার, তাই বন্ধুদের আমি সবসময় ধন্যবাদ জানাই। হ্যাঁ, মিডিয়ার কার্যত হয়তো এটা কোনো মানে একটা গ্যারাকল রয়েছে, গোলমাল রয়েছে, সেই মিডিয়ার মধ্যে দিয়ে কোনোভাবে একটা আমি একটু সামনে হলে বা প্রথম দিকে হলে মানে নজরে পড়ার মতো জায়গায় আসি এবং সেখান থেকে কার্যত তারপরে আমরা যখন এই সমস্যাটা সমাধান করতে পারি, মানে পশ্চিমবঙ্গ সরকার তৎকালীন শিক্ষা দপ্তর থেকে আমাদের আধিকারিক একটা অফিসার টিম পাঠিয়েছিল এটা দেখতে এবং তারপর সেটা, এবং এই পুরো প্রসেসটার মধ্যে কার্যত আমার মনে হয় আমি কার্যত আস্তে আস্তে বাম রাজনীতি থেকে আমার আস্থা হারাই। বাম রাজনীতিতে আমার যে আস্থা ছিল এমনও নয়, কিন্তু বাম রাজনীতির দর্শনগত দিকে আমার অনেক বিরোধ ছোট থেকে ছিল, কিন্তু বাম রাজনীতির ডেডিকেশনের জায়গা থেকে, বাম রাজনীতির ডিটারমিনেশনের জায়গা থেকে আমার ছোটবেলা থেকে একটা শ্রদ্ধা ছিল। কিন্তু প্রেসিডেন্সিতে যাওয়ার পর থেকে বিভিন্ন ধান্দাবাজি দেখে বা বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট, কম্প্রোমাইজ ইত্যাদি দেখে আমার বাম রাজনীতির প্রতি যে আমি বলবো যে একটা শ্রদ্ধা অন্তত ছিল, আস্থা কোনো কালে ছিল না, সেই শ্রদ্ধাটাও কিছু কিছু ক্ষেত্রে কয়েকজনকে দেখে আমার নষ্ট হয়। মানে বিমানবাবুর যে জীবন চর্চা আমি আজও শ্রদ্ধা করি, কিন্তু তাই বলে তার সমস্ত কামরেড তন্ময় ভট্টাচার্যের যে জীবন চর্চা আজকে একাধিক মানে এই আমাদের বয়সী বা আমাদের চেয়ে একটু বড় ডিওয়াইএফআই এসএফআই কর্মীদের নামে যেসব ঘটনা সামনে আসে তাদের প্রতি আমার কোনো বিন্দু মাত্র শ্রদ্ধা নেই। ফলে এই ধরনের বিভিন্ন বিষয় দেখে নিয়ে আমার আস্তে আস্তে এই জায়গাটা একেবারে ডিমলিশ হয় এবং আমি মনে করি যে অন্যান্য দলগুলোর মধ্যে, সেই কথা নিশ্চয়ই তুমি পরে জিজ্ঞাসা করবে, হ্যাঁ, অন্যান্য ইত্যাদির মধ্যে আমি একটা ভায়াবল অল্টারনেটিভ বেছে নিই এবং বেছে নেওয়াটা নিশ্চিতভাবে খুব জোরালো তার পেছনে কারণ ছিল। আমি অস্বীকার করলে এটা নিজের সঙ্গে তঞ্চকতা করা হবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার জীবনচর্চা আমি মনে করেছিলাম যে একদিকে ডানপন্থী আমেজ, আরেকদিকে বামপন্থী মেজাজ। মানে বামপন্থার প্রতি আমার যে শ্রদ্ধা ছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমি দেখেছিলাম, আর ডানপন্থার প্রতি আমার যে আস্থা ছিল সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমি দেখতে পেয়েছিলাম। ফলে মিক্সড কম্বো, এই কম্বো প্যাক, একদিকে ডানপন্থী আমেজ আরেকদিকে বামপন্থী মেজাজ, এইটার কম্বিনেশন যখন আমি খুঁজছিলাম বইয়ের ভেতর, আমি দেখলাম ওটা বইয়ের ভেতর নেই, ওটা আমার সামনে আছে। যিনি এই মুহূর্তে বাংলায় আন্দোলনের পথ আমরা ছোটবেলা থেকে টিভিতে দেখেছি মার খাচ্ছেন, আর এখন মার খাচ্ছেন না, আর বাংলার বুকে বিরোধীরাও মার খাচ্ছে না, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বেছে নিলাম। সেখান থেকে কার্যত এবং প্রথম তোমার একটা বড় ম্যাসিভ জাম্প বা একটা ভালো সাকসেস বলবো মুখপত্র হয়ে ওঠা, এটা কত সালে ঘটনা? এটা 2020-তে আমি হয়েছি। না, এটার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। আসলে মুখপাত্রটা সাংগঠনিক পদ নয়, মুখপাত্রটা আলংকারিক পদ, মানে যারা টিভি প্যানেলে বা ইত্যাদিতে যারা জয়েন ইত্যাদি তাদেরকে মুখপাত্র বলা হয়। সাংগঠনিকভাবে বরং আমি বেশি ইম্পর্টেন্ট মানে বলবো যে 2020-তে আমি ওই 2018 থেকেই স্টুডেন্ট উইং, যেটা আমাদের ছাত্রের যে শাখা তৃণমূল ছাত্র পরিষদ, সেটা আমি জয়েন করি এবং জয়েন করে প্রেসিডেন্ট সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ছিলাম। হ্যাঁ, মাদারের মুখপাত্র ছিলাম এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের আমি 2020-তে রাজ্য সম্পাদক হিসেবে উঠে আসি। হ্যাঁ, এবং এইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ বহু ছাত্র আমার অনেক আগে থেকে তারা ছাত্র পরিষদ করেন, ছাত্র পরিষদ নেতৃত্ব হিসেবে ভালো ছিলেন, কিন্তু দল আমার উপর যে সেই আস্থাটা রেখেছিল 2023-এ মানে বাংলার তো 21 নির্বাচনে ছিলাম আমি পুরোটা, 2023-এ ত্রিপুরা নির্বাচনে, হ্যাঁ, সেখানে দল আমাকে মনে করেছিল যে সেখানে আমাকে দলের যে ডেলিগেশন টিম সেখান থেকে পাঠানোর জন্য, ফলে ইত্যাদি। মানে আমি সবসময় এটা যখন তুমি কাজ করতে গেলে ত্রিপুরা, যখন রাজনৈতিক প্রচারে গেলে, বাংলায় বলছো তো? হ্যাঁ, বাংলায় বলেছি, কিছু কিছু ক্ষেত্রে হিন্দিতে বলেছি। আচ্ছা, মানে ওরা বোঝে বাংলায়, ওখানে তো বাংলায় বোঝে আর কি, বাংলায় ভাষা। আচ্ছা, এখানে রাজনৈতিক কথা আমি বলবো না, তবে রাজনৈতিক পড়াশোনার কথা আমি বলবো। সুপ্রিয়র কাছে আমি এসেছি ওই জন্য